নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। কিছু কিছু ম্যাচ বিশ্বকাপে থেকে যায়, সেটা শুধু সেই বিশ্বকাপ নয়, তার পরে যতবারই বিশ্বকাপ আসে ততবারই সেই ম্যাচ সম্বন্ধে কথা হয়। যখন মানুষের বয়স বাড়ে, অর্থাৎ এই বিশ্বকাপ দেখা মানুষদের বয়স বাড়ে, তখন তারা সেই গল্প তাদের ছোটদের, তাদের বাড়িতে যারা থাকে তাদেরকে গিয়ে শোনায়, এবং সেটা আমরাও শুনে এসেছি আমাদের বাবাদের কাছ থেকে তাদের সময়ের গল্প। সেরকম আমরা যারা আমাদের বয়সী 26-27 বছর বয়সী যারা বিশ্বকাপ দেখছেন, তারা গিয়ে হয়তো সেই গল্প শোনাবেন যখন তাদের বয়স হয়ে যাবে। এবং সেই রকমই কিন্তু একটি ম্যাচ হলো শেষ রাতে ইজিপ্ট বনাম আর্জেন্টিনার মধ্যে। রাউন্ড অফ 16-এর ইজিপ্ট বনাম আর্জেন্টিনার ম্যাচে 3-2 গোলে রুদ্ধশ্বাস জয় পেল আর্জেন্টিনা। ম্যাচ নিয়ে যদি একটু কাটাছেঁড়া করা যায়, তাহলে সবার প্রথমেই যে প্রশ্নটা সকাল থেকে আর্জেন্টাইন ফ্যানদেরকে হন্ট করছে, বা আর্জেন্টাইন ফ্যানরা যেটা উত্তর দিতে 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 শেষ হয়ে গেছে কিন্তু তারপরও তারা উত্তর দিতে থামাচ্ছে না, সেটা হলো যে ম্যাচটা রিগড ছিল এবং রেফারি আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছে। আর্জেন্টিনা 2 গোলে পিছিয়ে ছিল, সেখান থেকে ম্যাচ দুই দুই সমতা ফেরানো এবং তারপরে 3-2 গোলে জেতা, সেটা তো একটা আলাদা বিষয় রয়েছেই। কিন্তু সবার প্রথম আলোচনা যদি করতে হয়, তাহলে এই রেফারিংটা নিয়ে আলোচনা করা জরুরি। যে দুটো ডিসিশন নিয়ে মূলত সবচেয়ে বেশি কথা হচ্ছে, বাকি যা ডিসিশন হয়েছে সেটা তো মাঠের মধ্যে হয়েছে, সেখানে কোনো স্কোর লাইনের তফাৎ ঘটেনি। বাট যে দুটো ডিসিশন নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, যেখানে স্কোর লাইনের তফাৎ ঘটে গেছে, প্রথম ডিসিশন যেখানে একটি কাউন্টার অ্যাটাকে উঠে এসেছিল ইজিপ্ট, মোহাম্মদ সালাহর পাস থেকে জিকোর গোলের পর সেলিব্রেশন যখন শেষ হলো, তখন রেফারি ছুটে গেলেন তার যিনি যে ভার যে টিভি আছে সেইখানে, এবং সেখানে দেখলেন, দেখে তিনি ঠিক করলেন যে না, এটা গোল নয়। কারণ কারণ একদম ইজিপশিয়ান বক্সের সামনে লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করেছে ইজিপ্টের একজন প্লেয়ার। যদি আমরা ফাউলটা ভালো করে দেখি, সেখানে দেখা যাবে যে লিসান্দ্রো মার্টিনেজ একজন প্লেয়ারকে নাটমেক করছে, অর্থাৎ একজন ইজিপশিয়ান প্লেয়ারকে নাটমেক করছে। নাটমেক করার পর যখন তিনি দৌড়ে বেরোচ্ছেন, সেই দৌড়ানোর মুহূর্তে আরেকজন ইজিপশিয়ান প্লেয়ার এসে তার পায়ে স্ট্যাম্প করছে। কোন পায়ে স্ট্যাম্প করছে? যেই পায়ে বল নেই। অর্থাৎ ক্লেম করা যাবে না যে উনি বলের জন্য গেছিলেন, উনি পায়ের জন্যই গেছিলেন, এটা ক্লেম করতেই হবে। কারণ ওই পায়ে লিসান্দ্রোর বল ছিল না, লিসান্দ্রোর বল ছিল অন্য পায়ে, এবং সেই লিসান্দ্রো সেই বল কিন্তু তার পায়ে রয়েছে এবং কন্ট্রোলে রয়েছে। এমন নয় যে বল বেরিয়ে গেছে, লিসান্দ্রো রান করছে, সেরকম নয়। লিসান্দ্রোর কন্ট্রোলে রয়েছে এবং লিসান্দ্রোর অন্য পায়ে এসে স্ট্যাম্প করা হচ্ছে। অ্যাটাকিং ট্রানজিশনে মিশর যখন গোল করলো, সেই গোলের পর সেই গোল বাতিল হয়। এর পরের ঘটনা ঠিক উল্টো দিকে, মিশরের বক্সের মধ্যে মোহাম্মদ সালাহ একটি বল নিয়ে ঢুকতে গেছিলেন, সেই সময় তিনি আটকা পড়েন জুনিয়র আলভারেজের সামনে। আলভারেজ তার থেকে বলটা প্রথমে নেয়, চ্যালেঞ্জ করে, এবং তারপরে যখন পা সরাচ্ছিলেন সেই সময় সালার পা আলভারেজের পায়ে ফিনিশ হয়। এখানে দেখা যায় আলভারেজের পায়ে কিন্তু বল অলরেডি লেগে গেছে, সালার পা থেকে বল অলরেডি বেরিয়ে গেছে। সালা যেখানে দাঁড়িয়ে আছে তার পিছনে বল, এবং সালা যখন ঘুরতে যাচ্ছে, এমন নয় যে সেই সময় জার্সি পুলিং হয়েছে। একজন ফুটবলার যখন তিনি পা বাড়াচ্ছেন, তখন সেই তাকে পা ফিরিয়ে নেওয়ার জন্য একটা সময় দরকার পড়ে। মানে স্পিডে তো সবকিছু হয়ে যায় না, সেই সময়টার মধ্যে এই ফাউলটা, মানে সালার পা লেগেছে এবং সালা পড়ে গেছে। এটাকে রেফারি ফাউল দেননি, এবং ফিফার ভাষায়, বা আপনি যদি রেফারির রুলস বুকগুলো একটু ভালো করে দেখেন, একটু যদি আপনি বায়াস না হয়ে খেলাটা দেখেন, আপনি বুঝতে পারবেন যে এটা কোনো মতেই ফাউল নয়। কারণ ওখানে সালার কাছে বলটা নেই, এবং শুধু বলটা নেই এই কারণে নয় যে সালা সেই বলটাকে সাজিয়েছে তার পিছনে, নয়, সেই বলটাকে সে মিস করেছে, সে তার কাছ থেকে হারিয়েছে, এবং আলভারেজ ট্যাকেল করে সেই বলটা পিছনে পাঠিয়ে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে এটা ফাউল হয়নি এবং রেফারি ফাউল দেয়নি, উল্টো দিক থেকে গোল হয়ে যায়। এটা যদি গেল প্রথম পয়েন্ট, তাহলে দ্বিতীয় পয়েন্ট অবশ্যই কিন্তু আবার সে লিওনেল মেসিকে নিয়েই কথা বলতে হবে। ম্যাচটা যখন সম্পূর্ণভাবে মনে হচ্ছিল যে শেষ দুদিন দুই মহাতারকা অর্থাৎ নেইমার এবং রোনাল্ডো বেরিয়ে যাওয়ার পর এবার হয়তো মেসির বেরিয়ে যাবার পালা, তখন লিওনেল মেসি হয়তো ঠিক করে নিয়েছিলেন যে না, তিনি এইভাবে চলে যাবেন না। কেন এইভাবে চলে যাবেন না বলছি? কারণ আজকে যদি লিওনেল মেসি বা আর্জেন্টিনাকে চলে যেতে হতো, তাহলে সবচেয়ে বেশি দায়ভারটা হয়তো লিওনেল মেসির কাঁধেই পড়তো। কারণ শুরুতেই তাগিয়াফিয়াগোকে যখন ফাউল করা হয়, আর্জেন্টিনা একটা পেনাল্টি পায়, সেই পেনাল্টিটা কিন্তু মিস করেছিল লিওনেল মেসি।
সেখানে দাঁড়িয়ে তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমি এই কারণেই কেঁদে ফেলেছিলাম, যেন আমার বারবার মনে হচ্ছিল যে আমার জন্য পুরো দল হয়তো পরের রাউন্ডে যেতে পারবে না, কারণ আমি পেনাল্টিটা মিস করেছি। এবং সেখানে তিনি ঠিক করেন যে তিনি এইখান থেকে চলে যাবেন না, এবং তিনি ওই কারণের জন্য সেই মুহূর্তে সেই লেফট উইংয়ে চলে যান এবং লেফট উইং থেকে একটা বল ভাসান, যেটা রোমেরো হেড করে, হেড করার পর গোল হয়। 3 নম্বর পয়েন্টটা এখানেই। 3 নম্বর পয়েন্টটা হলো যে পুরো ম্যাচে যদি আপনি 78 মিনিট বা 80 মিনিট যেই সময় অবধি আর্জেন্টিনা গোল পায়নি, তার আগে অবধি দেখা যায়, তাহলে মিশর প্রায় 8 ম্যান ডিফেন্স করছিল, 6 ম্যান, 7 ম্যান, 8 ম্যান ডিফেন্স, এর নিচে কোনোদিনও মিশরের ডিফেন্স যাচ্ছিল না। আর্জেন্টিনা বারংবার চেষ্টা করছিল মাঝমাঠ থেকে পেনিট্রেট করার, এবং সেখানে তারা ট্রাই করছিল না বক্সে বড় বল ফেলার। তারা মাঝমাঠ থেকে বল পেনিট্রেট করে 1-2 খেলে বক্সের সামনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, মাঝমাঠ থেকে পেনিট্রেট করার চেষ্টা করছিল। উইং থেকে গেলেও উইং থেকে বেশিরভাগ তারা গ্রাউন্ডার রাখছিল, যেটা খুব সহজ হয়ে যাচ্ছিল মিশরীয় প্লেয়ারদের কাছে আটকানো সেই বলটাকে। মাঝমাঠ থেকে এবং মাঝমাঠটা পেনিট্রেট করতে গিয়ে বা বক্সের মুখের সামনেটা পেনিট্রেট করতে গিয়ে সেটাও বারবার ধাক্কা খাচ্ছিল আর্জেন্টাইন প্লেয়াররা। মেসি লেফট উইংয়ে গেল এবং সেখান থেকে একটা বল বাড়ালো, বলটা পড়লো রোমেরোর মাথায়। রোমেরো আগের ম্যাচেরও গোলদাতা, যদিও সেটা ওন গোল দেওয়া হয়েছে, এই ম্যাচেও কিন্তু তিনি প্রলিফিক হেড করলেন এবং সেই হেডে গোল হলো। এর পরের গোলগুলো যদি আপনি দেখেন, প্রত্যেকটা গোলই কিন্তু এইভাবেই হয়েছে। সেকেন্ড গোলটায় যেখানে মেসি গোলটা পেল, সেখানেও ওই 8 ম্যান ডিফেন্স, এবং 8 ম্যান ডিফেন্সের জন্য মেসি খুব সহজেই বক্সের মধ্যে ঢুকতে পারছে, কেউ মেসিকে আটকাচ্ছে না, কারণ 8 ম্যান ওরা ওয়ান লাইনে ডিফেন্স করছিল সেই সময় ইজিপ্ট। তো সেইখান থেকে মেসি বলটা পাচ্ছে এবং মেসি ওইখান থেকে যে ফিনিশটা করেছে, কারণ সামনে যে ডিফেন্স দাঁড়িয়েছিল, ডিফেন্সের প্রাচীর দাঁড়িয়েছিল, সেখান থেকে গোল দেখা যাওয়া খুব মুশকিল মেসির জন্য, কিন্তু মেসি জানতো কোন জায়গায় বলটা রাখা যেতে পারে, ওখান থেকে বল পায়ের এমন জায়গায় লাগানো যেখান থেকে ওইভাবে ফিনিশটা হওয়া, সেটা মেসির জন্যই হয়তো সম্ভব, এবং ওইখান থেকে ওই ফিনিশ। এটা যদি 3 নম্বর পয়েন্ট হয়, তাহলে 4 নম্বর পয়েন্ট অবশ্যই পরিবর্তনগুলো কিন্তু দুর্দান্ত করেছেন কালকে স্কালোনি। কারণ যেই সময় দাঁড়িয়ে মনে হচ্ছিল যে নিকো পাস এর মতন প্লেয়ারের মাঠে আসা উচিত, যেই সময় মনে হচ্ছিল বার্কোর মতন প্লেয়ারের মাঠে আসা উচিত, সেই সময় তিনি কাকে নামালেন? লাতারো মার্তিনেজকে। সবার প্রশ্ন সেই সময় তৈরি হয়েছিল অবশ্যই যে যেই প্লেয়ারটি এখনো অবধি 0 কন্ট্রিবিউশন, একটা পেনাল্টিতে গোল কন্ট্রিবিউশন আছে, বাট এছাড়া তার ফুটবলে মানে আর্জেন্টাইন দলে এই বিশ্বকাপে 0 কন্ট্রিবিউশন, তাকে নামানো ওই মুহূর্তে কি সত্যি কোনো কাজে আসবে? এবং আপনি ভালো করে দেখুন শেষ দুটো গোল, শেষ মানে যে গোলটা মেসি করলো, সেই গোলটা তো বলটাকে কিন্তু ওই মার্টিনেজই ট্রাই করতে গিয়ে বক্সের মধ্যে রেখেছিল, বলটা নামিয়েছিল, এবং তারপরের গোলটা অবশ্যই তো মার্টিনেজের ওই রকম একটা ক্রস, মানে পিন পয়েন্ট ক্রস, ওইখান থেকে একদম মাথায়। কারণ আপনি যদি দেখেন 2:1 ওই মুহূর্তে রয়েছে, ইজিপশিয়ান দুজন প্লেয়ার, আমি যদি খুব ভুল না হয় 3:1ও হতে পারে, 2:1 ইজিপশিয়ান দুজন প্লেয়ার এবং একা এনজোর মাথাতে, এনজোর কিন্তু খাটতে হয়নি, ওখানে দাঁড়িয়ে নড়তে হয়নি, এনজোর মাথাতে বল পড়েছে, এনজো সেখান থেকে প্রলিফিক ফিনিশ করেছে। তো এই যে পরিবর্তন এবং স্কালোনির যে মাস্টার মাইন্ড, সেটা কিন্তু স্কালোনি আবার বুঝিয়ে দিলেন। এটা যদি 4 নম্বর পয়েন্ট হয়, 5 নম্বর পয়েন্ট অবশ্যই কিন্তু এবার ইজিপ্টকে নিয়ে বলতে হবে, এবং সেখানে আর্জেন্টিনাকে নিয়েও বলতে হবে যে আর্জেন্টিনা মাঝমাঠ এবং ডিফেন্স খুবই খারাপ। মানে যে পারফরমেন্স মাঝমাঠ এবং ডিফেন্স দিয়েছে, এই পারফরমেন্স নিয়ে সুইজারল্যান্ডের সামনে কিন্তু সত্যি কপালে দুঃখ আছে আর্জেন্টিনা, যদি এই পারফরমেন্স আর্জেন্টিনা দিতে যায়, কারণ প্রত্যেক দিন 2-0 থেকে 3-2 জেতা যায় না। এবং সুইজারল্যান্ড যে ফুটবলটা কলম্বিয়ার বিরুদ্ধে খেলেছে, সেই ফুটবলটা আর্জেন্টিনার বিরুদ্ধে যদি খেলতে পারে, তাহলে কিন্তু সত্যি আর্জেন্টিনার জন্য চাপ আছে, যদি এই মাঝমাঠ এবং এই ডিফেন্স থাকে। এবং উল্টো দিকে মিশরীয় গোলকিপারকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। তিনি যেভাবে প্রথমার্ধে আর্জেন্টিনার বিরুদ্ধে মিশরকে ম্যাচে রেখেছিলেন, যেভাবে আলভারেজের ওই শটটা তিনি বাঁচালেন, পেনাল্টিটা তিনি বাঁচিয়েছেন, কিন্তু পেনাল্টিতে তাও একটা বেনিফিট অফ ডাউট থাকে যে গোলকিপার কোনো একদিকে ঝাঁপাবে, গোলকিপার নিজেও জানে যে তার কিছু করার নেই, তিনি যেদিকে ঝাঁপাবেন সেদিকটা ঠিক হলে তিনি গোলটা বাঁচাবেন। কিন্তু আলভারেজের শটটা তিনি যখন বাঁচাচ্ছেন, যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে তিনি তার শরীরটাকে নামিয়েছেন, অবশ্যই সেটা কিন্তু একটা বিশাল কৃতিত্বের দাবিদার। সেখানে দাঁড়িয়ে ইজিপ্টের কালকের যে ফুটবল, সেই ফুটবল অবশ্যই মনে রাখা হবে, এবং কখনো কখনো কামব্যাকের থেকেও এই ইজিপ্টের ফুটবলই কিন্তু ইতিহাসের পাতায় বেশি আলোচনায় উঠে আসবে, এটা আমার মনে হয়।